আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে যে 2016 এসএলএসটি আরএলএসটি পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিয়েছে। তো এই ক্যান্সেলেশনের জন্য তিনি যে জাজমেন্টটা ওখানে দিয়েছেন, জাজমেন্টে আমরা অনেক কন্ট্রাডিক্টরি থিংস দেখতে পাচ্ছি। যেমন ধরুন উনি বলছেন 65B ভ্যালিড, যেটার মানে যে ওএমআরগুলো গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হয়েছে হার্ড ডিস্কে, সেগুলো ভ্যালিড। তো সেগুলো যদি ভ্যালিড হয় তাহলে এটাই বোঝায় যে আমাদের যে ওএমআরগুলো পাওয়া গেছে সেগুলো ভ্যালিড, এবং সেই ওএমআর যদি স্ক্যান করে আপনি মার্কস দেখেন তাহলে এসএসসি সার্ভারে যে মার্কস আছে এবং ওই ওএমআরে যে গোল গোল মার্কগুলো করা আছে ওগুলো যদি আমরা যাচাই করি তাহলে দেখব মার্কসটা একই। তাহলে আমাদের যাদের মার্কস একই তাহলে তাদের চাকরিটা কেন যাবে যদি সেটা ভ্যালিডই হয়ে থাকে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, উনি বলেছেন যে আমি চাল থেকে কাকড় বাঁচতে পারছি না বা এরম টাইপের কিছু, মানে উনি সেগ্রিগেট করতে পারছেন না যে কারা ভ্যালিড এবং কারা ইল্লিগাল। যাই হোক, তো সেটা উনি করতে পারলেন না বলে পুরো প্যানেলটা নাকি ক্যান্সেল করলেন। তো সেটাই যদি হবে তাহলে লাস্টে গিয়ে উনি, লাস্টে হোক বা মিডিয়ামে, উনি রায়ের শেষে বলছেন যে সেই সব ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে ইল্লিগাল একটা অ্যাক্টিভিটিসের মানে অভিযোগ আছে, যেমন র্যাঙ্ক জাম্পিং, এক্সপায়ারি অফ প্যানেল, আফটার এক্সপায়ারি অফ প্যানেলে চাকরি পাওয়া, বা এরকমও আছে যাদের ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, তাদের ক্ষেত্রে উনি বলছেন 12% ইন্টারেস্ট সহ পুরো স্যালারিটা ফেরত দিতে হবে। আমাদের ক্ষেত্রে নয়। তাহলে উনি তো ওখানেই একটা জাস্টিফিকেশন করে দিলেন যে কারা ভ্যালিড কারা ইনভ্যালিড। তাহলে এত কিছু পরেও উনি কি করে পুরো প্যানেলটা ক্যান্সেল করলেন, এটা আমরা এখনও বোধগম্য হলো না, এটা হওয়ার ছিল না। এটার মধ্যে গন্ডগোল, মানে আমরা যোগ্য প্রার্থী, পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, সেই দিক থেকে আমরা যোগ্য প্রার্থী হয়ে পুরো প্যানেলের আমরা বঞ্চিত হয়ে আজ রাস্তায় বটতলার নিচে ঘুরে বেড়াচ্ছি দিশাহীন হয়ে। এটাই আমরা ঠিক মানতে পারছি না। দেখুন, সুপ্রিম কোর্টে আগের দিন যে শুনানি হয়েছে তাতে আমরা আশঙ্কার কিছু দেখছি না। শুনানিটা এত খারাপ কিছু হয়নি যেখানে বিচারপতি আমাদেরকে যে তাড়িয়ে দেবেন এক প্রকার সেরকম কিছু বলেছেন। শুনানিতে বিচারপতি প্রথমেই বলেছিলেন যে ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে, এটা বিশাল বড় একটা ব্যাপার, কিন্তু ওএমআর নষ্ট করার পেছনে যুক্তি দেওয়া হয়েছে যে 2 বছর রাখা হয় তারপরে নষ্ট করে দেওয়া হয়, 1 থেকে 2 বছর। এবং সেখানে তিনি বিচারপতি বলেছেন যে আচ্ছা, যদি এই যে এতগুলো ক্যান্ডিডেট আপনারা বলছেন যে ভ্যালিড, এতগুলো ইল্লিগাল, তো আপনারা কি করে এটা যাচাই করবেন? তো তখন মুকুল রোহাতগি বলেছেন যে উই হ্যাভ সেকেন্ডারি এভিডেন্স। তো এই সেকেন্ডারি এভিডেন্সের ভিত্তিতে তিনি এটা করতে পারবেন। তো এখন এসএসসিকে বলা হয়েছে ক্যান ইউ সেগ্রিগেট দ্য ভ্যালিড ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য ইনভ্যালিড ক্যান্ডিডেট আর ইলিগাল ক্যান্ডিডেটস? তো তখন এসএসসির যিনি ছিলেন তিনি বলেছেন ইয়েস উই আর রেডি টু ডু ইট, উই ক্যান ডু ইট। তাহলে এই যে জিনিসটা ওনারা যদি সেগ্রিগেট করতেই পারবেন তাহলে আমাদেরকে সুপ্রিম কোর্টে কেন যেতে হলো? হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই হলফনামা দিয়ে অনেকবার বলেছিলেন যে এইটা জানিয়ে দিতে কারা ভ্যালিড কারা ইল্লিগাল, তিনি এতদিন বলতে পারেননি। আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে তিনি রাজি হচ্ছেন এটা করে দিতে। যাই হোক, তা আমাদের কাছে এখন বড় ব্যাপার উনি যেন এইটা অতি শীঘ্রই করে দেন। এই যে যোগ্য অযোগ্য কথাটা আমরা জানি যে অনেকেই বলছে যোগ্য অযোগ্য বলে কিছু হয় না, কিন্তু ভ্যালিড আর ইল্লিগাল এই লিস্টটা উনি যদি আলাদা করে দেন তাহলে অনেকটাই আমাদের সুরাহা হয়। প্রধান বিচারপতির কাছে যেন এই হলফনামাটা অবশ্যই সোমবার পড়ে থাকে। হাইকোর্টের যে রায় হয়েছে সেটা যোগ্যদের জন্য একদম হয়নি, এবং যোগ্যরা আজকে সত্যি খুবই কষ্টের ব্যাপার, তাদের জীবনযাপন খুব অস্বস্তিকর মধ্যে পড়ছে। আজকে তাদের ঘুম নেই, খাবার নেই, আজকের এই রৌদ্র মৌসুমে 43 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তারা ছুটে বেড়াচ্ছে। কোথায় তাদের এই সমাধান পাবে? তাদের পরিবার আছে, তাদের ছেলে মেয়ে আছে। আজকে 6 বছর চাকরি পরে পরে জানতে পারছি আমি অযোগ্য, কিন্তু আমি যে অযোগ্য নয় তার প্রমাণ আমার কাছে অনেক কিছুই আছে, A to Z, ফর্ম ফিল আপ থেকে শুরু করে। কিন্তু সেটা আমাদের কোর্ট আমাদের বুঝলো না, এবং যিনি আমাদের বিরুদ্ধে লড়েছে আমাদের বলার আত্মসমর্পণ কোনো একটা পজিশনও দেয়নি যে আমাদের যোগ্যরা, আমরা চেয়েছিলাম যে আমাদের যোগ্যদের বলার সুযোগ থাক, কিন্তু আমরা তো সবাই আইন কানুন কিছু বুঝি না, কোথায় গিয়ে আমরা বলবো? আমরা ভেবেছিলাম যে অযোগ্যদের বিচার হবে, কিন্তু এখানে দেখছি অযোগ্যদের সঙ্গে সঙ্গে আমাদেরও বলির পাঠা করে আজকে আমাদের সমাজের সামনে একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে পড়ে দিয়েছে যে আমরা তাহলে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। তার প্রমাণ এসএসসির কাছে অবশ্যই আছে। আমরা এসএসসির কাছে একটাই কথা বলবো যে আমাদের যোগ্য অযোগ্য আলাদা করে আমাদেরকে সেই পদে ফিরিয়ে দিন, যেখানে আমাদের আগামী দিনে যেন আমাদের সুসাইডের কথা না ভাবতে হয়। হয়তো আমাদের মধ্যে অনেকেই সুসাইডের চিন্তাভাবনা করেছে এবং অনেকে মারা গেছে, সেটা হয়তো সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে না, কিন্তু আজকে সত্যি আমরা দিশেহারা যে কোথায় যাব। তাই বিচারপতিদের একটাই অনুরোধ করবো যে আমরা যেন যোগ্যরা যেন সঠিক বিচার পায়।
মহামান্য বিচারপতিদের উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে। সেই আস্থার উপর পাথেয় করে আমরা আমাদের এসএলএসটি নন টিচিং গ্রুপ ডি গ্রুপ সির যেগুলো করেছি সেটা আমরা আশাবাদী যে আমরা অবশ্যই জিতব। আগামী 3 তারিখ মানে আগামী পরশু শুক্রবার আমরা এসএসসি অভিযানে নামছি। এর আগে এরকমটা ভাবা হয়নি, কারণ আমরা এত দূর যে আমাদের দুশ্চিন্তা হবে বা এরকম হয়রানির শিকার হতে হবে আমরা ভাবিনি। এসএসসি অভিযানে আমরা এত হাজার হাজার ক্যান্ডিডেট উপস্থিত থাকব এবং সেখানে আমাদের একটাই দাবি হবে, আমি ওনাদের কাছে মানে ওনার কাছে আমাদের ডেপুটেশন এটাই থাকবে যে উনি এই যে সেগ্রিগেশন অফ ভ্যালিড অ্যান্ড ইলিগাল ক্যান্ডিডেট সেটা অতি শীঘ্রই যেন জমা দেন, অবশ্যই যেন জমা দেন। ওনার স্ট্যান্ড পয়েন্ট যেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে এটাই থাকে যে যারা যোগ্য ক্যান্ডিডেট বলে নিজেদেরকে দাবি করছে, ভ্যালিড ক্যান্ডিডেট বলে দাবি করছে, সেই সব ক্যান্ডিডেটদের যেন এই অশান্তি, এই হয়রানির শিকার না হতে হয়, তাদেরকে অন্তত যেন এই প্যানেল ক্যান্সেল থেকে বাঁচিয়ে রাখা হয়। তারা এর মধ্যে কোনোভাবেই পড়ে না। 17টা পয়েন্ট অফ ইলিগাল অ্যাক্টিভিটিস যেটা দেওয়া হয়েছে তার মধ্যে এরা পড়ে না। এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এভিডেন্স তো অনেক দূরের কথা। তাহলে এসএসসি যেন হলফনামা দিয়ে এটা পরিষ্কার করে দেয় যে আমাদের এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই, আমরা পুরোপুরি ফাঁকা, আমাদের চাকরিতে যেন কোনো রকম টানাটানি না হয়। এসএসসি একটা তালিকা দিয়েছে, সেটা রায়ের কপিতেও আমরা দেখতে পাচ্ছি যে 9-10-এ 8.5% দুর্নীতি হয়েছে, 11-12-এ 14.47% দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্নীতি হয়েছে অ্যাকর্ডিং টু সিবিআই রিপোর্ট, ওনারা এটা রিপোর্টটা দিয়েছেন। ওনারা নিজে কোনো দিন স্বীকার করছেন না যে সত্যি দুর্নীতি হয়েছে। সিবিআই রিপোর্ট বলবে বলে তুমি বলবে, আর তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি নিজে বলবে না, এটা কখনো হতে পারে না। তুমি এটা স্বীকার করো, চেয়ারম্যান এটা স্বীকার করুক যে এসএসসি এই জিনিসটা করেছে। এসএসসির এটা স্বীকার করা উচিত যে দুর্নীতি ওরা করেছে, এটা কোনো দিন করতেই চাইছে না। হলফনামা দিয়ে সেটা মেনে নিক যে হ্যাঁ ভুল একটা হয়েছে, তার জন্যই তো বাকিরা এখন জেল কাটাচ্ছে, জেলে দিন কাটাচ্ছে, তো এই জন্যই। তাহলে সেই রিপোর্টটা পেশ করুক এবং হলফনামা দিয়ে এই ভ্যালিড এবং ইললিগাল ক্যান্ডিডেটস এটাকে একেবারে যথাযোগ্য একটা মানে তালিকা প্রকাশ করে দেখাক, তবেই তো কোর্ট মানবে যে হ্যাঁ এসএসসি নিজে মেনে নিচ্ছে এরা ভ্যালিড ক্যান্ডিডেটস। তখনই তো যোগ্য মানে আমাদের সেই একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের যে হিয়ারিং হয়েছে সেখানে যোগ্যদের হয়ে এখনও কেউ দাঁড়ায়নি। সেখানে এসএসসি এবং অন্যান্যরা দাঁড়িয়েছে, কিন্তু যোগ্যদের হয়ে এখনও দাঁড়ায়নি। তারা সামনের দিনে দাঁড়াবে সেই আশা রেখে বলছি যে এসএসসিকে একটাই কথা ভাবতে হবে যে যোগ্যদের কথা বেছে নিতে হবে, তাদের আলাদা করে যোগ্যদের এবং অযোগ্যদের একটা ডিভাইড করে তাদের প্যানেলটাকে যেন বাঁচিয়ে রাখে, যেন এইবার এরম না করে যে অযোগ্যদের তালিকা বাঁচানোর জন্য যোগ্যদেরকে বলি যেন আর না দেওয়া হয়। সেই কথা বলছি, যেন এসএসসি যারা আছে, এসএসসি যে সমস্ত কর্তারা আছে, তারা যেন এই আগামী দিনের যে শুনানি হবে সেখানে যেন একদম তারা ডিভাইড করে দেয় কোনগুলো যোগ্য আর কোনগুলো অযোগ্য। আর সিবিআই যে রিপোর্ট দিয়েছে তার যেন গ্রহণযোগ্যতা দিয়ে তারা প্রমাণ করে যে যোগ্যরা যেন চাকরিতে বহাল পায়, এই দাবি রাখছি। এবং সুপ্রিম কোর্টে যে বিচারপতি আমরা জানি যে সুপ্রিম কোর্টে আমাদের ন্যায় বিচার হবে, এটাও আমরা আশা রাখছি, কারণ এখানে তো হাইকোর্টে যোগ্যদের তরফ থেকে কেউ দাঁড়ায়নি। আর যিনি আমাদের চাকরি নিয়ে ক্যান্সেল করেছেন এই নয় যে 25,000-এর মধ্যে সবাই যে অযোগ্য, এটা কখনোই হতে পারে না। 10% অযোগ্য হলেও যে 90% যে যোগ্য আছে তাদের কথা কেউ ভাবেনি, কারণ সবাই চাইছে যে যারা যে সমস্ত লয়াররা রয়েছে তারা চাইছে যে ক্যান্সেল হোক, কিন্তু ক্যান্সেল মানে এই নয় তার সমাধান নয়। সেখানে তো ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশনের সেখানে অনেক কিছু পাওয়া গেছে। তাহলে কেন আজকে যোগ্যদের বঞ্চিত করে রাস্তায় ঠেলে দেওয়া হলো? তাদের কি কোনো পরিবার নেই? তাদের দিন রাত এক করে আজকে তাদের পথে করে দিচ্ছে, পথের মতো মানুষ পথই করে দিচ্ছে, এগুলো ভালো জিনিস নয়। তাই সবাই যে সমাজের সুস্থ মানসিকতার পরিচয় দিয়ে আজকে আমরা সুপ্রিম কোর্টে তাকিয়ে আছি যেন আমাদের যোগ্য চাকরি আমরা ফিরে পাই, এই আশা রাখছি। আগামী দিনে আমাদের লড়াই জারি থাকবে। আমরা এত চাকরি হারা এখন বলতে গেলে এক প্রকার, এতগুলো ক্যান্ডিডেট 26,000, তার মধ্যে ধরে নিলাম আমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট যাদেরকে বলছি, মানে আমরা যারা দাবি করছি ধরুন যে আমরা ভ্যালিড ক্যান্ডিডেটস এবং আমরা সত্যিই ভ্যালিড ক্যান্ডিডেটস, তাহলে সেটা যদি সংখ্যাটা দেখি সেরকমভাবে দেখাচ্ছে 19,000। তাহলে এই 19,000 পরিবার যারা আমরা ভ্যালিডলি এখানে এঙ্গেজড হয়েছি এই সার্ভিসের সঙ্গে, তাদের কি এমন এসে পড়লো আজকে দিন যে আমরা কিন্তু কেউ ভাবিই নি এই দিনটা আসবে। হঠাৎ করে একদিন আমরা দেখলাম যে আমাদের চাকরি চলে গেছে, হাইকোর্টের রায়। কোনো দিন মাথাতেও আসেনি যে এরকম একটা দিন আসতে পারে। তো আজকে যদি সত্যিই আমাদের চাকরিহারা হতে হয় এত বছর পরে, তাহলে দিশেহারারও কোনো জায়গা থাকবে না, দিশেহারা হবার নতুন করে কিছু থাকবে না। আমরা পুরোপুরি যেন একটা মৃতপ্রায় একটা জীবন্ত একটা জীবাশ্ম যাকে বলে সেটা হয়ে যাবে। তো এরকম পরিস্থিতি যেন না ঘটে তার জন্যেই চেয়ারম্যান, শিক্ষা দপ্তর,
এবং যারা যারা কেস করছেন আমাদের হয়ে তাদের কাছে অনুরোধ, অনুনয় বিনয় ততদিন থাকবে যতদিন না তারা এটা করছেন আমাদের জন্য। যদি দেখি তাদের জন্য, এই এসএসসির জন্য আমাদেরকে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, আমাদের সত্যিই চাকরি হারা হতে হয়, তাহলে কিন্তু এর প্রভাব খুব খারাপ হবে। আমাদের মধ্যে অনেক টিচারই আছেন যারা এখন থেকেই কিন্তু মানে কঠিন পদক্ষেপ নিতে শুরু করেছেন। আমরা শুনতে পেরেছি 2 জন অলরেডি সুইসাইড করেছেন আমাদের টিচারদের মধ্যে। তো এই পরিস্থিতি কতদূর গড়াবে আমরা জানি না। যদি এরকমই পরিস্থিতি হয় আদতে, তাহলে কিন্তু রাজ্যের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং সেক্ষেত্রে এটার দায় এসএসসিকেই নিতে হবে। এই চাপ নিতে পারছে না, একদিকে চাকরি হারার বঞ্চনা, এই 6 বছর চাকরি করে সে তার মানসিক দিক থেকে ডিপ্রেশন হয়ে যদি সে সুইসাইড করে ফেলে, সেটা কিছু বলার নেই, সেটা আমাদের, এটা কষ্টের, এটা আমাদের কিছু বলার নেই, করারও নেই, সেটা বিচারপতিদের উপর আমরা রাস্তা রেখে আমরা এগিয়ে চলছি। আমরা সবাই দেখছি আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে গতকালও অনেকে মিলে প্রাইমারির শিক্ষকরা প্রায় একরকমভাবে তাড়াই করেছেন হাইকোর্টে। এটা স্বাভাবিকই ছিল, কারণ ওনার একজন, যদি আমরা পার্সোনালিটি দেখি, ওনাকে দেখে আমরা জানি উনি একজন অতি ভদ্রলোক, কিন্তু একজন ভদ্রলোক হিসাবে, একজন আইনজীবী হিসাবে যার মন পরিষ্কার, লয়ের ব্যাপারটা যদি একটু দূরেও রাখি, যদিও লকে উনি রিপ্রেজেন্ট করেন, উনি কি এই স্ট্যান্ড পয়েন্টটা রাখতে পারতেন না যে হ্যাঁ, যাদের ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট বলে মনে হচ্ছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য কিছু করি, আর যাদের ইনলিগাল অ্যাপয়েন্টি যারা, তাদের চাকরিটা বাদ দিই। উনি স্ট্যান্ড পয়েন্টটা নিলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত না? কোনো পলিটিক্যালি উনি গেন করতে পারতেন না? এটা আমাদের সত্যি ভাবাচ্ছে। ওনার এখনই উচিত একজন আইনজীবী হিসাবে, একজন ভালো ভদ্রলোক হিসাবে, উনি যে পার্টিকে রিপ্রেজেন্ট করেন সেই পার্টির একজন রিপ্রেজেন্টেটর হিসাবে সুপ্রিম কোর্টে গিয়ে এটা বলা যে আপনারা তদন্ত করুন, দরকার হয় 1000 বার করুন। যদি একটা অভিযোগ, আমি আমার কথা বলছি, যদি একটা অভিযোগ আমার বিরুদ্ধে পাই এই তদন্তে, আমি নিজে চাকরি থেকে বরখাস্ত করুক, আমি মেনে নিতে বাধ্য হব। কিন্তু আমার বিরুদ্ধে না কোনো অভিযোগ এসেছে, না আসবে, আর কোনো এভিডেন্সের তো প্রশ্নই আসে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কনফিডেন্ট, আমি ভ্যালিড ক্যান্ডিডেট, আমার চাকরি কেন যাবে? উনি এইটা পরিষ্কার করে বলুন, তাহলেই বুঝে যাবে।